কিছু বিষয় দেখবো। ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, আপনারা তো অলরেডি থিসিসে অনেক কাজ করেছেন, অনেকে ছবি নিয়ে কাজ করেছেন, পাইথনে কোড করেছেন বা হয়তো ডিপ লার্নিং মেশিন লার্নিং অ্যাপ্লাই করেছেন। সো আপনারা অলরেডি জানেন যে আসলে আমাদের ইমেজকে এনহ্যান্স করার প্রয়োজন পড়ে যখন হচ্ছে আমরা কোনো একটা কাজ করতে যাব, হয়তো সায়েন্টিফিক কাজ হতে পারে সেটা, বা জাস্ট নর্মাল চিন্তা করলেও ধরেন হোক হয়তো কোনো একটা ছবি আমরা তুলেছি, সেটা একটু ডার্কার এসেছে, আমরা কি করি কোনো একটা মোবাইলের অ্যাপ দিয়ে ফিল্টারিং করে সেটাকে ব্রাইট করার ট্রাই করি। বা ধরেন আগেকার দিনের কিছু ছবি, ধরেন খুব আগের যখন ক্যামেরা দিয়ে তোলা হইতো, এরকম ফিল্টারিং অ্যাপ ট্যাপ ছিল না, যখন সেই ছবিগুলো দেখবেন এখন রিসেন্ট ডেইজে বিভিন্ন স্টুডিওতে থাকে যে নতুন ছবি, সরি পুরানো ছবি নতুন করা হয়, বা আগের যে ছবিগুলো হয়তো সুন্দর আসে নাই সেই ছবিগুলোকে সুন্দর করে দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের প্রয়োজনে আমাদেরকে ইমেজকে এনহ্যান্স করার প্রয়োজন পড়তে পারে। যে হয়তো এনহ্যান্সমেন্ট বলতে আসলে কি বুঝাচ্ছি, যে এমন ভাবে আপনি ইমেজটাকে চেঞ্জ করবেন যেন আপনি আপনার ডিজায়ার্ড যে গোলটা সেটা ফুলফিল করতে পারেন। হয়তো আমার এমন হতে পারে যে আমি একটা ইমেজের কন্ট্রাস্ট বাড়াতে চাচ্ছি, তাহলে সেটা আমার জন্য ইমেজ এনহ্যান্সমেন্ট। আবার ধরেন ভাবতে পারেন যে না, এই ইমেজের ব্রাইটনেসটা একটু কম, এই ইমেজের ব্রাইটনেস আমি বাড়াতে চাচ্ছি, সেটা আমাদের জন্য আরেক ধরনের এনহ্যান্সমেন্ট। সো এনহ্যান্সমেন্ট ডিপেন্ডস অন ইয়োর পারপোজ। সো এখন আসেন আমরা এই ইমেজ এনহ্যান্সমেন্টে কি করব। অবশ্যই আমাদের কোনো একটা কিছু ইউজ করে ইমেজটাকে এনহ্যান্স করতে হবে। সো এটার জন্য আমরা একটা ট্রান্সফরমেশন ফাংশন ইউজ করব। সো ট্রান্সফরমেশন ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি। So transformation function can be আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, কোনো কারণে কথা শোনা না গেলে আমাকে একটু সাথে সাথে জানাবেন। সো আমরা এই ফাংশনটাকে এভাবে লিখতে পারি, s ইজ ইকুয়াল টু tr। এই s টা হচ্ছে কি, s টা হচ্ছে আমাদের আমি আউটপুট যে ইমেজটা পাবো সেই আউটপুট ইমেজের পিক্সেল। এই r টা হচ্ছে আমাদের ইনপুট ইমেজের পিক্সেল। এই t টা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ফাংশন। সো খেয়াল করে দেখি যে আসলে আমরা আমাদের যে ইনপুট ইমেজের পিক্সেল গুলো আছে অর্থাৎ আর আছে, সেটার সাথে কোনো একটা ট্রান্সফরমেশন ফাংশন গুণ করে আমরা আসলে কি পাই, আমাদের আউটপুট ইমেজের পিক্সেল গুলো পাই বা আউটপুট ইমেজটা পাই। সো এই ফাংশনটা আমাদের একদম বেসিক ফাংশন। এই ফাংশনটাকে আমরা ইউজ করে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করব। সো প্রথমে যদি দেখি, প্রথমে না বেসিক্যালি আমরা এটাই দেখবো যে আমাদের গ্রে স্কেলের যে ইমেজ গুলো আছে বা গ্রে লেভেলের যে ট্রান্সফরমেশন গুলো আছে সেগুলো দেখবো। সো গ্রে স্কেলের ইমেজ গুলো ট্রান্সফর্ম করার জন্য আমাদের লাগবে হচ্ছে, আমি যদি এটা একটু মুছে দেই, গ্রে স্কেল ইমেজের জন্য ট্রান্সফরমেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, গ্রে লেভেল ট্রান্সফরমেশন। সো গ্রে লেভেল ট্রান্সফরমেশন আমাদের আসলে তিন ধরনের আছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, পরেরটা হচ্ছে লগারিদমিক ট্রান্সফরমেশন, এবং থার্ডটা হচ্ছে পাওয়ার ল ট্রান্সফরমেশন। এই জিনিসগুলো কি আপনারা থিওরি ক্লাসে পড়েছেন? আচ্ছা ঠিক আছে। সো আমরা এই ট্রান্সফরমেশন গুলো দেখবো, আপনারা এগুলো থিওরি ক্লাসও পড়বেন, ম্যাডাম আর একটু সামনের দিকে পড়াবেন। সো গ্রে লেভেল ট্রান্সফরমেশন তিন ধরনের আমরা দেখলাম। প্রথমটা যেটা সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। সো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনটা যদি দেখি, সো লিনিয়ার ট্রান্সফরমেশন আবার দুই ধরনের। লিনিয়ার ট্রান্সফরমেশন দুই ধরনের, একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ট্রান্সফরমেশন, একটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফরমেশন।
আচ্ছা, সো আইডেন্টিটিটা যদি আমরা একটু দেখি, আইডেন্টিটি ট্রান্সফরমেশনটা কি হতে পারে, কেউ কি বলতে পারেন নামটা শুনে? এনিওয়ান? আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কিছু? বুঝি নাই, আরেকবার একটু। আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কিছু? না, আইডেন্টিটি ম্যাট্রিক্স না। এছাড়া আর কারো কিছু মাথায় আছে? আচ্ছা ঠিক আছে, কারো যদি মাথায় কিছু না আসে তো আমি বলে দিই যে আইডেন্টিটি ট্রান্সফরমেশনটা হচ্ছে আপনি ইনপুট ইমেজ যেটা দিবেন আউটপুট ইমেজেও সেটাই পাবেন, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আর। সোজা কথা, আপনার জাস্ট যে ইমেজটা আপনি দিয়েছেন সেটা একটা কপি ক্রিয়েট হবে। ধরেন আমার যদি 0 থেকে 255 পর্যন্ত রেঞ্জ হয়, বা 0 থেকে l-1 পর্যন্ত রেঞ্জ হয়, সো 0 টু l-1, এখানে 0 টু l-1, আমি জাস্ট একটা 45 ডিগ্রি সরলরেখা পাবো, আর কিছুই না। কিভাবে পাচ্ছি দেখেন, ধরেন যেই জায়গায় আমার ইনপুট ইমেজের পিক্সেল 255, আউটপুট ইমেজের পিক্সেলও কত হবে, 255 হবে। ধরেন আমার এটা হচ্ছে সাপোজ 50, যখন ইনপুট ইমেজের পিক্সেল 50, আউটপুট ইমেজের পিক্সেল ভ্যালু কত পাবো, 50। বেসিক্যালি আর কিছুই না, আপনি ধরেন একটা ন্যাচারাল সিন দিলেন এই ছবিটা, মানে ইনপুট ছবি হিসেবে, আপনি আউটপুট ইমেজ হিসেবেও সেম একই ন্যাচারাল ছবিটা পাবেন, অর্থাৎ কোনো ব্রাইটনেস এনহ্যান্স কিছুই হবে না। এই কারণে নাম হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশন, অর্থাৎ জাস্ট কিছুই না, জাস্ট একটা কপি তৈরি হবে। এটা আশা করি বুঝতে পারছেন, এটা না বোঝার আসলে খুব বেশি কিছু নাই, খুবই সহজ একটা জিনিস। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফরমেশন। এইটা কি হবে, কেউ কি বলতে পারবেন? নেগেটিভ ইমেজটা মানে নেগেটিভ কালার মানে কালারের হ্যাঁ, আইডেন্টিটির ঠিক উল্টাটা হবে। আপনার আইডিটা একটু বলবেন আমাকে। 180 80? 80 80? 18 18? আচ্ছা, 18 সি সেকশন না আপনার আজকে? 118 11 ও 118, সরি, কথা কাটা কাটা আসতেছে দেখে শুনতে পারিনি। আচ্ছা 118, ঠিক আছে, ফাইন। এবার আসলে আমরা নেগেটিভ ট্রান্সফরমেশনে ছিলাম। নেগেটিভ ট্রান্সফরমেশনটা হচ্ছে আপনার যে আইডেন্টিটি ইমেজটা আছে, বা সোজা কথা আপনার যে ইমেজটা আছে, ইনপুট ইমেজ যেটা দিয়েছেন সেটা ঠিক উল্টাটা হয়ে যাবে। সো আমাকে, আপনারা সবাই একটা কাজ করবেন, ইনবক্সে জাস্ট ডিরেক্টলি আমাকে চ্যাট করে পাঠাবেন বা মেসেজ করে পাঠাবেন যে দেখেন আমাদের আইডেন্টিটি ট্রান্সফরমেশনের জন্য আমরা ফাংশনটা কি লিখেছি, s is equal to r, ঠিক আছে? সো আমাদের ফাংশন হচ্ছে বেসিক্যালি এরকম, s is equal to t.r। টা হচ্ছে আপনার ওই ফাংশনটা, যে ফাংশনটা দিয়ে r কে গুণ করলে আমরা ডিজায়ার্ড আউটপুট পাবো। আবারও বলছি, t এর জায়গায় এমন কিছু একটা বসাবো যেন হচ্ছে r এর সাথে গুণ করলে আমরা ডিজায়ার্ড যে আমাদের পিক্সেল ভ্যালু s সেটা পাই। সো নেগেটিভ ট্রান্সফরমেশনের জন্য আমার এই টি ইকুয়াল টু কত হবে এটা আমাকে একটু পাঠান, বা সোজা কথা এস ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি সেটা আমাকে চ্যাটে একটু পাঠাবেন। কেউ কিছু বলবেনও না, কেউ একজন আরেকজনকে মেসেজ পাঠাবেন না, জাস্ট ডিরেক্টলি আমাকে পাঠাবেন নেগেটিভ ইমেজের জন্য এটা কি হবে। এবং আরো একটা হিন্ট দিয়ে দিই, নেগেটিভ ইমেজ বা যে কোনো ইমেজের জন্য আমার ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালু কত সেটা একটু মাথায় রাখবেন। আপনাদেরকে আমি 10:52 বাজে 10:55 পর্যন্ত টাইম দিচ্ছি। ম্যাম চ্যাট ডিসেবল করা দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এখন পারবেন। মেহেদি, ডিরেক্ট ভ্যালু বসাবেন না, আমি একটু বললাম কিন্তু যে ম্যাক্সিমাম ভ্যালুকে চিন্তা করে দেখেন যে আসলে কত, মানে অন্যভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। হৃদয়, আরেকটু চেষ্টা করেন, একটু ভুল হয়ে গেছে।
সিয়াম ডিরেক্ট ভ্যালু না, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালুটা কি হতে পারে সেটাকে একটু কোন একটা মানে কিছু দিয়ে রিপ্রেজেন্ট করার ট্রাই করেন। মানে আমি বলতে চাচ্ছি আমরা যে কোন একটা ফর্মুলা লিখবো, ফর্মুলাতে দেখবেন কনস্ট্যান্ট কিন্তু ইউজ হয় না, সো আমরা কোনো কনস্ট্যান্ট ইউজ না করে কিভাবে করতে পারি? কোন একটা ভ্যারিয়েবল দিয়ে। মিস জি বলেন। মিস আমি একটা অ্যান্সার পাঠিয়েছি, ওটা কি আপনার কাছে গিয়েছে? পাঠালে তো আসবেই। মিস আমি 2বার পাঠিয়েছি। আইডি বলেন আপনার। মিস রিয়েট 107। ব্রিয়ার 107, হ্যাঁ এসছে। আচ্ছা যারা দিচ্ছেন এখন এখন আর এরপরে আর দিয়েন না, বিকজ টাইমস আপ। সো আমি একটু বলেই দিই। আচ্ছা অনেকেরই হয়েছে, ম্যাক্সিমাম মানুষেরই হয়েছে। আর আমি যেটা বলছিলাম যে একটু চিন্তা ভাবনা করে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এমন ভাবে লিখতে। সবাই যেটা লিখেছেন মানে মোস্ট অফ দ্য পিপল যেটা দিয়েছেন যে 255 মাইনাস আর, সেটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। যে কোনো একটা গ্রেস্কেল ইমেজের জন্য বা যে কোনো ইমেজের জন্য সেটা ঠিক আছে, কারণ আমরা তো গ্রেস্কেল ইমেজ নিয়ে ডিল করতেছি। বাট আমি বলছিলাম যে এই কনস্ট্যান্টটাকে আমরা কি করব, আমরা হচ্ছে কোনো একটা কিছু দিয়ে রিপ্লেস করার ট্রাই করব। একটু আগে আমি যখন আপনাদের জন্য একটা গ্রাফ আঁকলাম আইডেন্টিটি ইমেজের জন্য, খেয়াল রাখবেন আমি ম্যাক্সিমাম ইমেজের ম্যাক্সিমাম পিক্সেলের ভ্যালু দিয়েছি হচ্ছে L-1। আপনারা থিওরি ক্লাসে দেখবেন, অলরেডি হয়তো দেখে ফেলেছেন, এল হচ্ছে আপনার এল কে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন যে নাম্বার অফ গ্রেস্কেল ভ্যালুস, অর্থাৎ আপনার কাছে কয়টা গ্রেস্কেল ভ্যালু আছে সেটা হচ্ছে আপনার এল। সো ধরেন এল হচ্ছে 256, তার মানে কি আপনার কাছে 256টা পিক্সেল ভ্যালু আছে। এখন তাহলে আপনার ম্যাক্সিমাম গ্রেস্কেল ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম গ্রেস্কেল ভ্যালু হবে হচ্ছে L-1। সো আমরা কি করব, আমাদের নেগেটিভ ইমেজটা মানে হচ্ছে যে আমরা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমাদের ইনপুটের ইমেজের ভ্যালুটা বাদ দিয়ে দিব। সো সেই কারণে আমরা লিখবো হচ্ছে গিয়ে s ইজ ইকুয়াল টু টি আর, তো টি এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে s ইজ ইকুয়াল টু L-1 মাইনাস আর। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালু। যে কোনো কিছু আপনি যখন কমপ্লিমেন্ট বের করতে চান, কাইন্ড অফ এটা কমপ্লিমেন্টের মতো। সো আপনি যখন যে কোনো কিছু কমপ্লিমেন্ট বের করতে চান আপনি কি করেন, আপনার হাইয়েস্ট ভ্যালুটা থেকে ওই
ভ্যালুটা বাদ দেন। সো আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে L-1, সেটা থেকে আমরা কি করেছি, আমাদের যে ইনপুট ইমেজের পিক্সেল ভ্যালুগুলো আছে সেটা আমরা বাদ দিয়েছি। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এই নেগেটিভ ট্রান্সফরমেশনটা আমাদের কি কাজে লাগে, আমরা তো পড়ছি যে এটা এরকম এইভাবে কাজ করে, বাট ওয়াই ডু উই নিড দিস। যে চিন্তা করে দেখবেন যে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা যখন ছোটবেলায় আমাদের যখন কোডাকের কিছু ক্যামেরা ছিল, ফুজির ক্যামেরা ছিল, তখন আমরা কি করতাম, ছবি তুলতাম, ছবি তুলে সেগুলার নেগেটিভ গুলা আমরা স্টুডিও থেকে নিয়ে আসতাম, রেখে দিতাম আমাদের কাছে। হয়তো স্টুডিওর কাছে এক কপি থাকতো বা আমাদের কাছে আমাদের কাছে আমরা এক কপি রাখতাম। তারপর সেই নেগেটিভটাকে প্রিন্ট করে আমরা হচ্ছে কালার ইমেজ বানাতাম। সো দেখবেন সবসময় একটা টেন্ডেন্সি থাকতো যে নেগেটিভটাকে স্টোর করে রাখা হয়। সো এই নেগেটিভ ইমেজটাই কিন্তু এই নেগেটিভ ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। সো নেগেটিভ ইমেজটা স্টোর করে রাখা হয়তো কেন? এখন আপনারা কেউ বলতে পারেন, আচ্ছা আমি যদি নেগেটিভ করি তাও তো সেই 255 থেকে বাদ দিচ্ছে, এমন তো না যে নেগেটিভ মানে আমার বাইনারি ইমেজ হয়ে যাচ্ছে যে ইদার 0 অথবা 1 আছে, এমন কিন্তু কিছু না। নেগেটিভের মধ্যেও কিন্তু কি আছে, 0 থেকে 255 পর্যন্ত রেঞ্জই আছে। তাহলে ওয়াই ডু উই নিড নেগেটিভ ইমেজ ট্রান্সফরমেশন বা নেগেটিভ ইমেজের তাহলে প্রয়োজনীয়তাটা কোথায়? প্রয়োজনীয়তাটা হচ্ছে এখানে যে আপনারা খেয়াল করে দেখবেন, যদি একটু ডিপ ইনসাইড চিন্তা করেন, আমরা যে কোনো ছবি যখন তুলি না কেন আমাদের ডার্ক পিক্সেল ভ্যালু কিন্তু খুব কম থাকে ইন জেনারেল কেস। এখন আপনি যদি পুরো একটা ব্ল্যাক ছবি তুলেন তাহলে আলাদা কথা, বাট নর্মাল ছবিতে আমাদের একদম ব্ল্যাক পিক্সেল খুব কম থাকে। দ্যাট মিনস ব্ল্যাক যেহেতু কম থাকে তার মানে কি জিরো রিলেটেড, মানে জিরোর কাছাকাছি ভ্যালুগুলো কম থাকে। আবারও বলছি, আমাদের ইমেজে ব্ল্যাক পিক্সেল কম থাকে, অর্থাৎ জিরোর সমান বা তার কাছাকাছি পিক্সেল ভ্যালুগুলো কম থাকে, অন্যান্য পিক্সেল ভ্যালুগুলো বেশি থাকে। ধরেন 255, 254, 250 এই ভ্যালুগুলো ধরেন, সাপোজ এই ধরনের ভ্যালুগুলো ধরেন আমার ছবিতে বেশি আছে। সো আমার কিন্তু 0 অর্থাৎ কিছুই নাই, এটা স্টোর করতে যেটুকু ইনফরমেশন লাগবে 250 বা 150 স্টোর করতে আমার বেশি ইনফরমেশন লাগবে। সো আমি যদি এটাকে নেগেটিভ করে ফেলি তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, আমার 250, 150 এই ধরনের পিক্সেল গুলো কিন্তু 0-র কাছাকাছি চলে আসবে। 150 বেসিক্যালি 0-র কাছাকাছি আসবে না, জাস্ট কথার কথা। ধরেন 250, 252 এই ধরেন সাদা টাইপের পিক্সেল গুলো যেগুলো আমাদের কাছে বেশি আছে সেগুলো কি হয়ে যাবে, ব্ল্যাকের দিকে চলে যাবে, এবং ব্ল্যাক পিক্সেল যে অল্প কয়টা আছে সেগুলো আবার সাদার দিকে চলে যাবে। কিন্তু আমার ব্ল্যাক পিক্সেল যেহেতু ছবিতে কম থাকে, সাদা পিক্সেলও নেগেটিভে কম আসবে। দ্যাট মিনস আমার নেগেটিভ ইমেজটা স্টোর করার জন্য ইনফরমেশন কম লাগবে, বিকজ আমার ব্ল্যাক ইমেজ কম ছিল, ব্ল্যাক পিক্সেল কম ছিল, ইমেজ বলছি সরি, ব্ল্যাক পিক্সেল কম ছিল, সেটাকে আমি যখন নেগেটিভ করে ফেললাম সেটা হয়তো সাদার দিকে চলে গেছে। সো সাদার দিকে চলে গেছে, আমার সাদার দিকের পিক্সেল গুলো তাহলে কম আছে, সো তখন আমার ওই স্টোর করতে ইনফরমেশনটা কম লাগবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি ম্যাম। একজনের কথা শুনেছি, বাকিরা? Yes, ma'am. আচ্ছা, জি ম্যাম। থ্যাংক ইউ। সো এখন আসেন আরো একটা, এটার অ্যাপ্লিকেশন আছে। কিরকম অ্যাপ্লিকেশন? আমরা জানি যে আমাদের মেডিকেল ইমেজ নিয়ে যারা কাজ করেছেন, থিসিসে হয়তো অনেকে করেছেন, যে ধরেন আমাদের এক্সরে আছে, সিটি স্ক্যান আছে, এই জিনিসগুলো নেগেটিভে স্টোর করা থাকে মোস্ট অফ দ্য কেসেস। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের অর্গানগুলোকে আমরা কি দেখতে চাই, ধরেন অর্গানগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে চাই। তখন কি করা হয়, তখন হচ্ছে কি আমাদের প্রয়োজন অনুসারে সেটাকে নেগেটিভ করে নিয়ে তারপরে হচ্ছে কাজ করা হয় যেন স্পষ্ট। ধরেন সাপোজ কোনো একটা হাড় ভেঙে গেছে, আপনি যখন নর্মালি ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসার কথা আর হাড়ের ছবিটা হয়তো হোয়াইট আসার কথা। নেগেটিভেও দেখবেন অনেক সময় কি হয়, আমরা ওভাবেই রাখি। সো নেগেটিভ করে আমরা কি করতে পারি, তখন আমাদের ধরেন হাড়ের কি অবস্থা, সেটা ফ্র্যাকচার আছে কিনা দেখতে পারি, বা আমাদের কোনো ভেইনের কোনো প্রবলেম আছে কিনা সেটা সেভাবে দেখতে পারি। সো অনেক সময় মেডিকেল ইমেজে নেগেটিভ করে তারপর স্টোর করা হয়। সো এইটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি আমাদের যে আইডেন্টিটি ইমেজটা সেটার আসলে জাস্ট ইনভার্স, আর কিছুই না। সো এটার গ্রাফটা যদি আমরা একটু দেখি, ধরেন আমাদের ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালু কত, L-1, সো আমাদের রেঞ্জ হচ্ছে 0 to L-1। সো আমাদের গ্রাফটা হবে কাইন্ড অফ এইরকম স্ট্রেট লাইন। ধরেন এটা হচ্ছে 255, এটা হচ্ছে 255। সো কিভাবে স্ট্রেট লাইন এরকম আসে এটা যদি একটু চিন্তা করি, দেখেন ধরেন আমাদের এই ভ্যালুটা হচ্ছে, এটা ধরেন 250,
জাস্ট কথার কথা। সো যখন আমি 250-এ আসবো তখন দেখবেন আপনি ভ্যালু পাবেন কি 255 মাইনাস 250, দ্যাট মিনস 5 পাবেন। তার মানে জাস্ট উল্টাটা পাচ্ছেন। আবার ধরেন আপনার যখন পিক্সেল ভ্যালু ধরেন 5, তখন আপনি কি পাচ্ছেন 255 থেকে 5 বিয়োগ করে 250 পাচ্ছেন, জাস্ট ইনভার্স হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা কি করছি, এই কারণে হচ্ছে আমরা গ্রাফটা এরকম পাচ্ছি। সো এটার কোড যদি একটু দেখি। আচ্ছা, এটাতে আমাকে একটু বলেন তো, আমি যদি একটা ডার্কার ইমেজ দেই তখন আমার ছবিটা কিরকম আসবে ইমেজ নেগেশন করলে? 250 দিয়ে তো 5 চলে আসবে। বুঝি নাই, আরেকবার। ম্যাম আমরা যদি 250 দিই তাহলে তো 5 চলে আসবে না আমাদের? হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে ধরেন আমি একটা ছবি দিয়েছি যেটা খুব ডার্ক আর একটা ইমেজ, আউটপুট কি আসবে যদি আমি নেগেশন চালাই? ম্যাম লাইটার ইমেজ আসবে। হ্যাঁ, ভেরি গুড। আইডি বলেন। 122। 122, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে লাইটার ইমেজ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ডার্কার ইমেজ। সো এখন আমরা কোডটা যদি একটু দেখি। আচ্ছা, এল কে কিন্তু আপনারা এভাবে লিখতে পারেন 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, কারণ 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, সেটা থেকে এক বাদ দিয়ে 255 পাই। সো এভাবেও কেউ লিখতে পারেন। 2 টু দি পাওয়ার 8 দিলেও তো এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে আমি কোডের কথা বলেছি। কোডে লেখার সময় কোডে তো আর আপনি এল মাইনাস 1 লিখবেন না, এল এর একটা ভ্যালু স্টোর করে দিতে হবে না, কোডের জন্য বলেছি। ওটা তো তাহলে মানে 255 রাখা হ্যাঁ, যায়। ডিরেক্ট সেটাও দিতে পারেন। মানে বললাম আর কি, মাথায় রাখেন যে এলটা কিভাবে আসছে। মানে 256 জাস্ট মুখস্থ না, কারণ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে 256 কেন বসাইছে, এটার অ্যান্সারটুকু যেন জানেন যে আমার 8 বিটের ইমেজ, সেই কারণে আমরা 256 বসাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে আচ্ছা, দেখেন আমাদের এখানে একটা নেগেশনের কোড আছে। জাস্ট কিছুই না, জাস্ট আমি ইমেজটাকে রিড করেছি, ইমেজটাকে শো করেছি, আমাদের যে রো আর কলাম আছে সেটাকে নিয়ে নিয়েছি, সাইজটা বের করে নিয়েছি। এবার হচ্ছে আমরা কি করে নিলাম, আনসাইন্ড ইন্টিজারে কনভার্ট করলাম। সোজা কথা, আনসাইন্ড ইন্টিজারে কনভার্ট করলাম কি, দেখেন এক্স নামের একটা ম্যাট্রিক্সে আমরা কিছু জিরোস নিয়ে নিছি, জাস্ট একটা ব্ল্যাক ইমেজ নিয়েছি, এবং সেটা সাইজ হচ্ছে আমার এই ছবিটার রো এবং কলামের সাইজের। প্রত্যেকটা রো এবং কলামের জন্য আমি জাস্ট 255 থেকে ইনপুট ইমেজের ছবিটাকে বাদ দিয়ে, ইনপুট ইমেজের পিক্সেলটাকে বাদ দিয়ে তারপর আউটপুট ইমেজটা জেনারেট করেছি। সো আমরা যদি আউটপুটটা একটু দেখি যে কেমন আসে। সো এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ, এটা হচ্ছে আমাদের আউটপুট ইমেজ। দেখেন ব্ল্যাক পিক্সেল গুলো হোয়াইটের দিকে চলে গেছে, আর যেই জায়গায় হোয়াইটের অংশটা অনেক বেশি ছিল সেই জায়গায় আমাদের কি চলে আসছে, একটু গ্রে স্কেল বা ব্ল্যাকের কাছাকাছি ভ্যালু চলে আসছে। সো ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ছবিটা আচ্ছা, আউটপুট আউটপুট দেখা ম্যাম দেখা যাচ্ছে। যাচ্ছে আউটপুটটা না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আউটপুট দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে, দেখেন তো। এবার কি আউটপুট দেখতে পাচ্ছেন? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইনপুটের ছবিটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ইনপুটের ছবিটা, আর আমাদের ফিগার 2 যেটা, এটা হচ্ছে আমাদের আউটপুটের ছবিটা। খেয়াল করে দেখেন, ইনপুটের ছবিতে আমাদের ব্ল্যাক আছে অনেক, কিন্তু আউটপুটের ছবিতে গিয়ে ব্ল্যাকটা সেটা কি হয়ে গেল, হোয়াইটের দিকে চলে গেল। এই কারণে হচ্ছে দেখেন আমাদের হোয়াইট পিক্সেল কম থাকলে সেটাতে আমাদের স্টোর করতে সুবিধা হয়, এই কারণে আমরা ইমেজ নেগেটিভ করি। এবং এখানে দেখেন আমাদের যে আমরা যদি প্লট করি ইনপুট ইমেজের সাথে আউটপুট ইমেজের পিক্সেলের ভ্যালুগুলোর সম্পর্ক, তখন আমরা দেখতে পারবো কি কার্ভটা আসলে এরকম চলে আসছে। সো এখানে এক্স্যাক্টলি 255 আসে না, সম্ভবত ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা 253। সো 253 এর সাথে 253 আর কি ম্যাচ করছে। সো যাই হোক, আমরা তাহলে এই ধরনের একটা সরলরেখা পাবো ইমেজ নেগেশনের জন্য। এখন আসেন আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন টুকু শেষ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লগারিদমিক ট্রান্সফরমেশন, যেটাকে আমরা বলছি।
সো এখন হচ্ছে আমাদের লগারিথমিক ট্রান্সফরমেশন। এই লগের ট্রান্সফরমেশনের জন্য আমাদের দুইটা আছে, একটা হচ্ছে আমাদের লগ ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে আমাদের ইনভার্স লগ ট্রান্সফরমেশন। সো আপনাদেরকে আমি লগটা দেখাবো আজকে, ইনভার্স লগটা নিজেরা বাসায় দেখবেন যে কিভাবে করে বা করলে কি হয়। সো লগ ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের S is equal to C log 1 plus R। সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টটা হচ্ছে আপনি কি ধরনের আউটপুট চান সেটা অ্যাডজাস্ট করে। তো যদি লিখি ফর অ্যাডজাস্টিং দ্য লেভেল অফ এনহ্যান্সমেন্ট, সোজা কথায় আমাদের এই সিটা কি করে, সিটা কাজ করে হচ্ছে এমন ভাবে যেন আপনি সি এর ভ্যালু যত বাড়াবেন বা কমাবেন, মানে ফাইন টিউনিং এর মতো, সি এর ভ্যালু বাড়ালে হয়তো ইমেজ এনহ্যান্স বেশি আসবে, সি এর ভ্যালু কমালে ইমেজ এনহ্যান্সমেন্ট কম হবে, আপনি কতটুকু এনহ্যান্সমেন্ট চান সেটা ঠিক করে দিবে হচ্ছে সি। এখন আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি যে এই জিনিসটা আমাকে কেউ বলতে পারেন কিনা যে আমি শুধু লগ আর দিলেও তো হইতো, ঠিক আছে, মানে আমি ইনপুট ইমেজের লগটাকে নিয়ে সেটাকে সি দিয়ে গুণ করে দিলেও তো হইতো, ওয়াই 1 প্লাস আর 1 কেন অ্যাড করছি, এটা কি কেউ বলতে পারেন দেখে? ম্যাম আর এর ভ্যালু যদি 0 হয় এই জন্য ম্যাম। আর এর ভ্যালু 0 হলে কি সমস্যা? লগারিথমিক ফাংশন সো ম্যাম ভ্যালু মানে হয়ে যাবে। লগের ভ্যালু 0 তো হইতে পারে, হইলে কি হবে? ইনফিনিটি চলে আসবে। আচ্ছা দুইজনের আইডি বলেন, দুইজন তো অ্যান্সার করছেন, দুইজনের আইডি বলেন। ম্যাম 147 147 আর 118। 118, আচ্ছা। সো যারা বুঝি নাই তারা একটু দেখি যে আমাদের এখানে 1 প্লাস আর কেন আমরা অ্যাড করছি। যদি আমি ডিরেক্ট লগ আর রাখতাম তাহলে কি হতো, এমনও হতে পারে আমার কোনো একটা পিক্সেলের ভ্যালু ছবিতে ব্ল্যাক আছে, দ্যাট মিনস 0। সো লগ 0 হলে আমাদের সেটা ইনফিনিটি চলে আসে। সো আপনি ইনফিনিটির সাথে সি গুণ করবেন, আরো বড় একটা জিনিস আসবে। সো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের মিনিমাম ভ্যালু যেন 1 হলেও আসে, মানে লগ 1 এরও একটা ভ্যালু আছে। সো লগ 1 হলেও আমরা কি পাবো, কোনো একটা ভ্যালু পাবো, ইনফিনিটি পাবো না। সো এই কারণে আমরা জোর করে আর এর সাথে একটা 1 অ্যাড করে রাখছি, যেন কোনো সময়ই আমাদের ইনপুট পিক্সেলের ভ্যালুটা আমরা 0 না দিই, জাস্ট 0 না আসে, মানে লগে যেন আমরা 0 পাস না করি সেই কারণে। সো লগ ট্রান্সফরমেশনের গ্রাফটা যদি আমরা একটু দেখি, এটা ধরেন আমার আইডেন্টিটিটা, ঠিক আছে, এই বরাবর এই গ্রাফে আমি কি পাই, আমাদের আইডেন্টিটি ইমেজ পাই। এখন লগ ট্রান্সফরমেশনটা কাইন্ড অফ এরকম, আমি একটু বেশি করে ফেলছি, আর একটু চেঞ্জ করি। এটা হচ্ছে আপনার লগ ট্রান্সফরমেশন। আপনি যখন ইনভার্স লগ করবেন তখন আপনার ট্রান্সফরমেশনটা আসবে কিছুটা এরকম, জাস্ট একই জিনিস। এটা হচ্ছে আমাদের ইনভার্স লগ। আচ্ছা এখন আসেন এটা দিয়ে কি হয়, এটা দিয়ে যেটা হয়, আপনি ধরেন কি করতে চাচ্ছেন, ইমেজের ডার্ক যে পিক্সেল গুলো আছে সেটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছেন। এক্সপ্যান্ড করা বলতে কি বোঝায়, খেয়াল করে দেখেন, আপনি ধরেন লগেরটা যদি আমরা চিন্তা করি, আমি অন্য একটা কালার নিই, ধরেন লগের গ্রাফটা আমরা চিন্তা করব, লগের কার্ভটা চিন্তা করলে আপনি দেখেন যখন আমি এই জায়গায় ভ্যালু নিচ্ছি, এইটুকু অংশে ভ্যালু নিচ্ছি ধরেন, ঠিক আছে, এটুকু অংশে ভ্যালু নিলে দেখেন কি হচ্ছে,
ধরেন এটা হচ্ছে আপনার 5, এটা হচ্ছে 10। 5 এর জন্য আপনি ধরেন ভ্যালু পাচ্ছেন হচ্ছে এখানে সাপোজ 50, কথার কথা। আপনি 10 এর জন্য ভ্যালু পেয়ে যাচ্ছেন দেখেন সাপোজ 90, ঠিক আছে। এখন আসেন যদি এইটুকু অংশে নেই তাহলে কি রকম আসে সেটা দেখি। আপনি ধরেন এটা হচ্ছে আপনার 250, এটা ধরেন 254। 250-র জন্য আপনি ধরেন এখানে পাচ্ছেন সাপোজ এখানে আপনি পেলেন 245। আর 254-এর জন্য আপনি দেখেন খুব বেশি চেঞ্জ কিন্তু পাবেন না, অলমোস্ট সেম দেখে আছে গ্রাফটা, যদি আমার একটু এদিক সেদিক হচ্ছে, বাট ইন জেনারেল কেসটা বলছি। সো এখানে ধরেন আপনি পাচ্ছেন 248। খেয়াল করে দেখেন আপনি যখন ডার্কার ইমেজের দিকে বা ডার্কার পিক্সেল ভ্যালুগুলো একটু বাড়াইছেন, 5 থেকে জাস্ট 10-এ গেছেন, আপনার রেঞ্জটা হিউজ চেঞ্জ হয়েছে, 50 থেকে 90-এ চলে গেছে। অর্থাৎ আপনি ডার্ক পিক্সেল গুলোকে ব্রাইটার পিক্সেলে নিচ্ছেন ঠিকই, বাট সেইটার ভ্যালুটা খুব এক্সপ্যান্ড হচ্ছে, মানে অল্প একটু ডার্ক ইমেজটা অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ব্রাইটার পিক্সেল গুলোর দিকে খেয়াল করেন বা হায়ার পিক্সেল ভ্যালুগুলোর দিকে খেয়াল করেন, যে যখন আপনি হায়ার পিক্সেল ভ্যালুতে আছেন 250, সেটা বেসিক্যালি 245 হবে না, 250-এর একটু বেশি হবে। আমার আঁকতে একটু ভুল হয়েছে যেহেতু এই কারণে দেখাচ্ছে, হয়তো আপনি 255 রেঞ্জে কিছু পাবেন। আমি একটু যদি এটা একটু মুছে ঠিক করে লিখি, ধরেন 250-এর জন্য ইনপুট ইমেজ আপনি 252 পাচ্ছেন, আর 254-র জন্য ধরেন 255 পাচ্ছেন। একটু হলেও বাড়বে, এমন না যে বাড়বে না, ঠিক আছে, বা সেম থাকতে পারে, কিন্তু কিছুটা হলেও বাড়বে বা সেম থাকবে, নর্মালি কমে না লগের ক্ষেত্রে। সো খেয়াল করে দেখেন আমি যখন ইনপুট ইমেজের ডার্কার পিক্সেলের জন্য একটুখানি ভ্যালু বাড়াচ্ছি, আমার আউটপুটের ভ্যালু অনেকটা বেড়ে যাচ্ছে। বাট যখন ব্রাইটার পিক্সেল গুলোর কথা যদি চিন্তা করি, আমি যদি ভ্যালু একটু বেশিও বাড়াই তাহলে দেখেন আমার আউটপুটের ভ্যালু কিন্তু খুব একটা বেশি বাড়তেছে না। সো এটাকে আমরা বলছি যে এটা কি করে, ডার্ক পিক্সেলের ভ্যালুগুলোকে এক্সপেন্ড করে এবং হায়ার পিক্সেল ভ্যালুগুলোকে কম্প্রেস করে ফেলে। আমি কি বুঝাইতে পারছি এই অংশটা? কেউ কি আছেন যে বুঝেন নাই বা কোনো প্রশ্ন আছে? কেউ কোনো কথা বলে না, কথা বলেন। জি ম্যাম, হ্যাঁ, মাঝে ম্যাম মাঝে বুঝতে যে পেরেছি। যেগুলো আছে সেগুলো তোমার আচ্ছা, থ্যাংক ইউ। খুব একটা চেঞ্জ হবে না তাহলে। ব্রাইট পিক্সেল গুলো যেটা আছে সেগুলো খুব একটা চেঞ্জ হবে না, এটা জানতে চাচ্ছেন না? মাঝে মাঝে যেগুলো হ্যাঁ, চেঞ্জ হবে অল্প, একেবারে অল্প, মানে খুব একটা বোঝা যাবে না। আমরা একটু ছবি দেখি একটা, ঠিক আছে, ছবি বা কোড দেখলে আমাদের আসলে ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে আমাদের লগারিথমিক ট্রান্সফরমেশনের কোড। এই কোডগুলো আমি আপনাদেরকে দিব না, আপনারা নিজেরাই করবেন, খুবই সহজ জিনিস আসলে। আগের মতো একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিয়েছি, ব্ল্যাক ইমেজ বা ব্ল্যাঙ্ক ইমেজ যাই বলেন না কেন, নেওয়ার পরে কি করেছি, জাস্ট এই নেগেশনের ফর্মুলার জায়গায় এখন আমরা কি বসিয়েছি, আমরা এই লগারিথমিক ট্রান্সফরমেশনের ভ্যালুটা বসিয়েছি, ইকুয়েশনটা বসিয়েছি। সো এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমার সি এর ভ্যালু আছে 5। সো সি এর ভ্যালু যদি 5 আসে, দেখেন এরকম দিছে। এখন আমি সি এর ভ্যালু 1 দিয়ে দেখি কিরকম আসে। সি এর ভ্যালু যদি আমরা 1 দেই, দেখেন সি এর ভ্যালু 1 দিলে আপনি এরকম আউটপুট পাচ্ছেন। সি এর ভ্যালু 2 দেই, আসলে আপনার কতটুকু ব্রাইট হবে বা কি হবে না হবে সেটা আসলে সি এর উপরে ডিপেন্ড করবে, সি এর প্যারামিটার। এই যে দেখেন 2 দিয়েছি, অনেক ব্রাইট হয়ে গিয়েছে। সো ডিপেন্ড করবে আসলে কিভাবে আপনি ব্রাইট করতে চাচ্ছেন, কতটুকু ব্রাইট করতে চাচ্ছেন, সি এর উপর ডিপেন্ড করবে। সো
আমি যদি প্লটটা একটু আপনাদেরকে দেখাই, যদি আমরা গ্রাফের প্লটটা একটু দেখাই, আমাদের এরকম একটা কার্ভ আসতেছে, সি এর ভ্যালু কম দিয়ে রেখেছি এবং লগটা খুব বেশি ট্রান্সফর্ম হয়নি, আমাদের পিক্সেল ভ্যালুগুলো এমন ছিল। খেয়াল করে দেখবেন আমাদের যে ছবিটা আছে খুব বেশি গ্রে স্কেলের ভ্যালু নাই, ইদার ব্ল্যাক আছে, অ্যাশের দিকে কয়েকটা ভ্যালু আছে, সো আমাদের এই ট্রান্সফরমেশনটা খুব বেশি হয় নাই। সো এই কার্ভটা নিজেরা প্লট করে দেখবেন কিভাবে কি আসতেছে। এবার আসেন আমরা পরবর্তী যেটা দেখবো, একটা তো হচ্ছে ইনভার্স লগ, সেটা তো আমি বলেছি যে আপনারা নিজেরা বাসায় দেখবেন। এবার যেটা আছে আমাদের লাস্ট যেটা ট্রান্সফরমেশনের, সেটা হচ্ছে পাওয়ার ল ট্রান্সফরমেশন। আচ্ছা, এই লগ ট্রান্সফরমেশনটা কি কাজে লাগে? লগ ট্রান্সফরমেশন কাজে লাগবে আপনি যদি কোনো ইমেজের কি করতে চান, ডার্কারিং পিক্সেল গুলোকে ব্রাইট করতে চান কিন্তু ব্রাইটার পিক্সেল গুলোকে খুব বেশি ব্রাইট করতে না চান, সেক্ষেত্রে আপনার লগ ট্রান্সফরমেশন কাজে লাগবে। এগুলোর প্রত্যেকটাই আসলে অ্যাপ্লিকেশন আছে এবং অ্যাপ্লিকেশনটা আসলে আপনার নিডের উপর ডিপেন্ড করে, আপনি কোন জায়গায় কি ধরনের ইমেজ চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার কি হবে, ইমেজের আউটপুট গুলাকে আপনি চেঞ্জ করবেন বা ল গুলো অ্যাপ্লাই করবেন যে কোনটা আপনি আসলে চাচ্ছেন। সো আমাদের পাওয়ার ল ট্রান্সফরমেশন আছে এবং পাওয়ার ল ট্রান্সফরমেশনও দুটো আছে, একটা হচ্ছে nth পাওয়ার আর একটা হচ্ছে nth রুট। সো আমরা nth পাওয়ারটা দেখবো, nth রুটটা আপনাদের সেলফ স্টাডি থাকবে। সো nth পাওয়ার এবং nth রুট। nth পাওয়ার যেটা, সেটার ফাংশনটা হচ্ছে এরকম, s is equal to c r to the power gamma। আচ্ছা, একটু আগে দেখেছেন যে আমাদের c ইন্টু লগ 1 প্লাস r ছিল, অর্থাৎ আমাদের প্যারামিটার একটাই ছিল, c ছিল জাস্ট। বাট এখানে যখন আমরা গামা ট্রান্সফরমেশন, আচ্ছা এই পাওয়ার ল ট্রান্সফরমেশন একটা গামা যেহেতু আছে, এটাকে অনেক সময় গামা ট্রান্সফরমেশনও বলা হয়। সো এই গামা ট্রান্সফরমেশনে দেখেন আমাদের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে গামা। সো আপনি যদি দেখতে চান যে আসলে আমাদের গামার ভ্যালুটা কিরকম হলে আউটপুট কিরকম আসে, আপনাকে সিটাকে ফিক্সড রেখে দেখতে হবে। আগের মতো সিটা হচ্ছে দেখেন আমাদের ইমেজের পিক্সেলের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, দ্যাট মিনস সিটা সবসময় কি করে, আমাদের ডিগ্রিটাকে অ্যাডজাস্ট করে যে আপনি কতটুকু এনহ্যান্সমেন্ট চান। এবং গামাটাও সে এখানে একই কাজ করবে, যে গামা দিলে, গামার ভ্যালু দিলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ইমেজের এনহ্যান্সমেন্টটা পাবো। সো আমি যদি সি ইজ ইকুয়াল টু কোনো কারণে 1 দেই এবং গামা ইজ ইকুয়াল টু 1 দেই, তাহলে কি চলে আসবে দেখেন, আমাদের এস ইজ ইকুয়াল টু আর বা আমাদের আইডেন্টিটি ইমেজটা চলে আসবে। সো গামা যদি 1 হয় আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে আইডেন্টিটি ইমেজ। গামা যদি লেস দেন 1 হয় আমরা পাবো হচ্ছে ব্রাইটার ইমেজ। গামা যদি গ্রেটার দেন 1 হয় আমরা পাবো ডার্কার ইমেজ। এগুলা কি মুখস্থ? অবশ্যই মুখস্থ না, আমরা দেখবো আস্তে আস্তে। সো এটা একটু মাথায় রাখবেন, জাস্ট গামা যদি 1 এর থেকে কম হয়, হঠাৎ করে মনে আসতে পারে এটা তো ডার্কার ইমেজ হবে, বাট না, তখন ব্রাইটার ইমেজ হবে। আর গামা যদি 1 এর থেকে বড় হয়ে যায় তখন হচ্ছে ডার্কার হবে, আর গামা লেস দেন 1 হলে ব্রাইটার হবে। সো আমরা যদি একটা গ্রাফ দেখি, এটা হচ্ছে আমাদের গামা কারেকশনের সরি গামা ট্রান্সফরমেশনের গ্রাফ। সো গামা ট্রান্সফরমেশনের গ্রাফটা যদি আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, গামার ভ্যালু যখন 1 তখন আমরা কি পাচ্ছি, আইডেন্টিটি ইমেজ, এই যে এই গ্রাফ, এই স্ট্রেট লাইনটা পাচ্ছি। গামার ভ্যালু যদি 1 এর থেকে কম হয় তখন আমাদের এই কার্ভটা কোথায় চলে যাচ্ছে, এই পাশে, বাম পাশে চলে যাচ্ছে। বাম পাশে চলে যাচ্ছে মানে কি দেখেন, যদি এইদিকে দেখি গামার ভ্যালু অনেক কম,
জিরোর কাছাকাছি, তখন দেখেন আপনার ওই যে লগের মতো হচ্ছে কিছুটা, লগের থেকে আরেকটু ডিফারেন্ট কার্ভ, লগটা একটু স্মুথ ট্রানজিশন ছিল বাট এটাতে একটু শার্প ট্রানজিশন। দেখেন আমরা ডার্ক পিক্সেলের জন্য অনেক পিক্সেলের ভ্যালু চেঞ্জ পাবো, বাট ব্রাইটার পিক্সেলের জন্য খুব একটা ভ্যালু চেঞ্জ পাবো না, বাট লগের থেকেও একটু ডিফারেন্ট কার্ভ পাচ্ছি। আবার দেখেন যখন আমাদের গামার ভ্যালু 1 থেকে বড় চলে আসতেছে তখন কি হচ্ছে, আমাদের এইটুকু জুড়ে পুরো ছবিটাই, আমি অন্য যদি একটা কালার নেই, এইটুকু জুড়ে ধরেন 0 থেকে প্রায় এতটুকু পর্যন্ত পুরো ছবিটাই ডার্কার রেঞ্জে আছে, জাস্ট এতটুকু জায়গা ব্রাইটার রেঞ্জে চলে গেছে। সো এগুলো একটু বুঝবেন, গ্রাফ দেখে কিভাবে একটা ইনফরমেশন ডিপিক্ট করা যায়, কিভাবে মাথায় রাখা যায়, এগুলো একটু দেখবেন। সো এটা হচ্ছে আমাদের গামা ট্রান্সফরমেশন। এখন আসেন গামা ট্রান্সফরমেশন আমাদের কি কাজে লাগে। গামা ট্রান্সফরমেশন কাজে লাগে হচ্ছে, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কাজে লাগে সেটা হচ্ছে আমাদের সিআরটি মনিটরে গামা ট্রান্সফরমেশনের খুব বেশি একটা ইম্পর্টেন্স আছে। সো এটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন এই গামা ট্রান্সফরমেশনটা কাজে লাগে হচ্ছে সিআরটি মনিটরে, এবং এই জিনিসটার নাম হচ্ছে গামা কারেকশন। কিরকম একটু যদি খেয়াল করি, আমরা যখন কোন একটা ছবি সিআরটি মনিটরে দেই, ধরেন আমাদের এই ছবিটা আমরা সিআরটি মনিটরে দিচ্ছি, তো এই ছবিটা সিআরটি মনিটরে দিলে কি হয় দেখেন, সিআরটি মনিটরের ডিসপ্লে ডিভাইসের একটা বৈশিষ্ট্য আছে, সে যে কোনো ছবিকে কি করে একটু ডার্কার করে ফেলে। ধরুন আপনি স্ট্রেট লাইনের একটা ছবি দিয়েছেন, অর্থাৎ আইডেন্টিটি ইমেজটা দিয়েছেন, সেটাকে সে দেখেন একটু বাঁকা করে ফেলছে। যেমন যখন এরকম একটা কার্ভের ছবি দিলাম, আমি আউটপুট পাচ্ছি এরকম একটা কার্ভের ছবি, তার মানে একটু ডার্কারের দিকে চলে গেছে ছবিটা। সো ওয়াই নট আমরা ইনপুট দেওয়ার সময় গামা কারেকশন করে সেটাকে আগে থেকে একটু উল্টা দিকে বাঁকায় রাখি। সো আমরা তখন কি করি, ইনপুট দেওয়ার সময় এই ছবিটাকে একটু উল্টা দিকে বাঁকায় রাখতেছি, কার্ভটা, দ্যাট মিন্স একটু ব্রাইটার করে রাখলাম। সো ব্রাইটার করার পরে যখন আমি সিআরটি মনিটরে দিব তখন সে কি করবে, এই জিনিসটাকে আরো নিচের দিকে নামায় সেটাকে একটা স্ট্রেট লাইন করে ফেলবে। তাহলে আমরা কি পেয়ে যাবো, আমাদের যে ইমেজটা পাওয়ার দরকার ছিল বা এই ইমেজটা দেখানোর দরকার ছিল মনিটরে, সেই ইমেজটা দেখতে পারবো। সবাই একটু 1 মিনিট হোল্ড করেন। আচ্ছা, সো আমরা আবার ব্যাক করি, যে আমি কি বলছিলাম, যে আমাদের গামা কারেকশনের মাধ্যমে আমরা কি করি, সিআরটি মনিটরে আমাদের ছবিগুলো যেন ঠিক মতো দেখতে পারি, এই কারণে আমাদের গামা কারেকশনের প্রয়োজন পড়ে। শুধু যে সিআরটি মনিটর তা না, বিভিন্ন ধরনের ডিসপ্লে ডিভাইসের প্রয়োজনীয়তা অনুযায়ী, ধরেন এমনও হতে পারে যে আমরা এলইডি কোন একটা ডিভাইস ইউজ করছি, সেইটার আবার একটা গামা ফ্যাক্টর আছে, যে সেটা হয়তো ছবিটাকে আরো ব্রাইট করে ফেলে। সো আমি ব্রাইট করে ফেলে, যেহেতু আমি আগে থেকে একটু ডার্ক করে রাখি গামা কারেকশনের মাধ্যমে, তো তখন সে কি করে আসল ছবিটা দেখায়। তো গামা কারেকশন হচ্ছে বিভিন্ন ধরনের ডিসপ্লে ডিভাইসের সাথে আমাদের ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজন পড়ে। সো এতটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ কি আছি? এনিওয়ান? 44 জন মানুষ আছেন, একটা মানুষও কথা বলে না। আচ্ছা, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সো এখন আমরা কোডটা যদি একটু দেখি, কোডটাও একদম আগের মতনই, খুবই সহজ, সবাই পারবেন আশা করি। সো আমরা কি করছি, ব্ল্যাক ইমেজ নিয়ে নিচ্ছি, এবং খেয়াল করে দেখেন যেহেতু এখানে আমাদের একটা গামার ব্যাপার আছে, টু দা পাওয়ারের ব্যাপার আছে, সো আমরা কি করছি, এই জায়গাটাকে একটু IM2 ডাবলে কনভার্ট করে নিয়েছি, না হলে আমাদের আউটপুট ঠিক মতো আসবে না। ডাবলে কনভার্ট করে নিয়েছি কেন, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে পাওয়ারের ব্যাপার স্যাপার আছে। সো এবার আসেন, আমরা যদি, আমি কি করেছি দেখেন, আমি হচ্ছে সিটাকে 1 রেখেছি, কারণ আমি যদি সি এর ভ্যালু বাড়াই তাহলে আরো ব্রাইট হবে। আমি জাস্ট সিটাকে 1 রেখে গামার ভ্যালু 0.2 দিয়েছি, দেখেন 0.2 দিলেই কতখানি ব্রাইটার হয়ে যাচ্ছে, এবং আমাদের আউটপুটের গ্রাফটা হচ্ছে এরকম। সো আমি যদি 1 থেকে বড় দেই ভ্যালু, সাপোজ আমি 2 দেই, 2 দিয়ে দেখি কি আসে, 0.2 না দিয়ে জাস্ট 2 যদি দেই, ম্যাম আউটপুটের ইমেজগুলো দেখা যাচ্ছে না ম্যাম। ও আবার একই জিনিস, আচ্ছা দাঁড়ান। থ্যাংক ইউ বলার জন্য।
আচ্ছা এখন দেখা যাবে। সো আমি যদি গামার ভ্যালু সিটাকে ফিক্সড রেখেছি 1 এ এবং গামার ভ্যালু 0.2 দিয়েছি, 1 এর থেকে কম আসছে গামার ভ্যালু, কম রাখছি। সো আমাদের কি আসছে দেখেন, এটা হচ্ছে আমাদের আউটপুট, এইটা হচ্ছে ইনপুট। সো আউটপুটটা দেখেন একটু ব্রাইটেন্ড হয়েছে এবং এখানে কি হচ্ছে কন্ট্রাস্ট বেড়েছে বেসিক্যালি। আর এখানে দেখেন আমাদের কি হয়েছে, আমরা এরকম একটা গ্রাফ জেনারেট করতে পারছি। সো আমি যদি গামার ভ্যালু 2 দেই, 2 দিয়ে দেখি কি আসে। সো গামার ভ্যালু 2 দিলে দেখেন ডার্কার হয়ে গেছে এবং গ্রাফটা নিচের দিকে চলে আসছে। সো গামা কারেকশন দিয়ে বেসিক্যালি ডিসপ্লে ডিভাইসের সাথে আমরা আমাদের ইমেজটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করি। সো এই ছিল হচ্ছে আমাদের গ্রে লেভেল ট্রান্সফরমেশনস, আমরা সব দেখে ফেলেছি। একটা আছে থ্রেশহোল্ডিং। থ্রেশহোল্ডিং এর ব্যাপারে অনেকে তো থিসিসে অনেক কাজ করেছেন। থ্রেশহোল্ডিং এর ব্যাপারে কারো কি কোনো আইডিয়া আছে থ্রেশহোল্ডিং জিনিসটা কি? থ্রেশহোল্ডিং এটা সম্পর্কে কেউ যদি আমাকে কিছু বলতেন। আমি কিন্তু এটাকে অনস্পটের কোশ্চেন হিসেবে ধরে নিচ্ছি, বলতে পারলে আমি কিন্তু মার্কস দিব। সো থ্রেশহোল্ডিং সম্পর্কে কেউ যদি আমাকে কিছু বলেন। ম্যাম আমরা কোনো একটা মিনিমাম ভ্যালু ধরে নেই, এবং এটার উপরে যদি আসে তাহলে ধরেন হচ্ছে ম্যাম ব্রাইটার ইমেজ, আর ধরেন এটার নিচে যদি আসে তাহলে ম্যাম ডার্কার ইমেজ আর কি। ঠিক আছে 119 আপনি। আচ্ছা আমাকে আমরা যদি থ্রেশহোল্ডিং এর বেসিকটা একটু দেখি। আচ্ছা থ্রেশহোল্ডিংটা হচ্ছে এরকম, ধরেন আমি তো জানি যে আমার গ্রেস্কেল ইমেজে কি আছে 0 থেকে 255 পর্যন্ত পিক্সেল আছে। সো আমি থ্রেশহোল্ডিং এর লিমিটটা ধরে নিলাম হচ্ছে ধরেন সাপোজ 120। সো আমি যেটা করব ধরেন এটা হচ্ছে আমার ভ্যালুটা হচ্ছে 120, যেটা হচ্ছে আমার টি এর ভ্যালু। আমি যদি 120 এর বেশি ভ্যালু পাই কোনো জায়গায়, 120 এর থেকে বড় পিক্সেল ভ্যালুগুলোকে আমি কি করে নিয়ে আসবো, ম্যাক্সিমাম রেঞ্জে নিয়ে আসবো 255 এ, এবং 120 এর নিচের ভ্যালুগুলোকে আমি কিসে নিয়ে আসবো, 0 নিয়ে আসবো। আচ্ছা এই ছবিটা দেখতে কিরকম হবে কেউ আমাকে বলতে পারবেন থ্রেশহোল্ডিং করার পরে? হোয়াইট ব্যালেন্স দুইটা কালার থাকবে, হোয়াইট দুইটা কালার আর থাকবে। হ্যাঁ দুইটা কালার থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। আইডি বলেন দুইজনে। 115 115 এবং 150। আচ্ছা যারা বুঝি নাই খেয়াল করে দেখেন, আপনি কি করছেন, একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে ভ্যালু পাইলে সেটাকে আপনি 255 করতেছেন সবগুলাকে, অর্থাৎ সাদা বানাই দিচ্ছেন। আর ওই রেঞ্জের নিচে পেলে আপনি কি করছেন, 0 রাখছেন, তার মানে ব্ল্যাক করতেছেন। তার মানে আপনার ছবিটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট। অনেকে ভাবতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তার মানে কি বাইনারি ছবি। বলেন তো বাইনারি হবে না গ্রেস্কেল হবে ছবিটা? জাস্ট দুইটা পিক্সেল ভ্যালু। হ্যাঁ বলেন ম্যাম গ্রেস্কেল। কেন গ্রেস্কেল বলেন? বাইনারি। এটা বাইনারি হবে না। আচ্ছা চেষ্টা করছেন সবাই, থ্যাংক ইউ, বাট বেসিক্যালি এটা গ্রেস্কেল হবে। কারণ খেয়াল করে দেখেন দুইটা ছবি ঠিক আছে, মানে দুইটা পিক্সেল ভ্যালু ঠিক আছে সাদা আর কালো, বাট ম্যাক্সিমাম ভ্যালুটা দেখেন তো 255 না। আপনার বাইনারি হইতে হলে পিক্সেল ভ্যালু কি কি হইতে হবে, 0 আর 1, কিন্তু 0 আর 1 তো না, আপনার কি 0 আর 255। দ্যাট মিন্স এটাও একটা গ্রেস্কেল ইমেজ। আপাতত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা নেগেটিভ ইমেজ, সরি নেগেটিভ বলছি, এটা একটা বাইনারি ইমেজ, বাট বাইনারি ইমেজ না। কারণ কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা 255, 8 বিট তো সেই আমার লাগছে, 8 বিট লাগা মানেই তো আমাদের গ্রেস্কেল। যিনি গ্রেস্কেল বলেছিলেন তার আইডিটা একটু বলেন। ম্যাম 115। 115 আছে, একটু আগে আইডি নিয়েছি। ঠিক আছে, সো আপনাদের এটা হচ্ছে আপনাদের থ্রেশহোল্ডিং এর ফর্মুলা, যে কিভাবে করবেন। যে যদি আর মানে আমাদের ইনপুট পিক্সেলের ভ্যালুটা হচ্ছে 120 এর থেকে বা টি এর থেকে ছোট হয়, আমরা ইমেজের ভ্যালুটা হচ্ছে 0 বানাই দিব। আর যদি টি এর থেকে বড় হয় তাহলে L-1 বা ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দিব। সো কিভাবে করবেন, ছোট্ট একটা সুডো কোড আছে, দেখে একদম মানে
1112 এর বাচ্চারা বুঝবে, এত সুন্দর করে ছোট করে লেখা আছে। দেখেন ফার্স্টে একটা ইনপুট ইমেজ নেবেন, থ্রেশহোল্ডিং ভ্যালু নেবেন একটা, নিয়ে হচ্ছে গিয়ে যদি টি এর থেকে কম হয় রিপ্লেস করবেন 0 দিয়ে, টি এর থেকে বড় হলে রিপ্লেস করবেন 255 দিয়ে। তারপরে কি করবেন, থ্রেশহোল্ডের ইমেজটা আউটপুটে ডিসপ্লে করবেন। সো এটা নিজেরা দেখবেন, খুবই সহজ। থ্রেশহোল্ডিংটার বেসিকটা দেখাই দিলাম, নিজেরা দেখবেন। আপনারা থিওরি ক্লাসে কি বিট প্লেন স্লাইসিং পড়েছেন? বিট প্লেন স্লাইসিং পড়েছেন? এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, এখনো আসেনি। তা আমি একটু দেখাই দিই বিট প্লেন স্লাইসিং জিনিসটা কি। বিট প্লেন স্লাইসিং হচ্ছে, আমরা জানি আমাদের ইমেজে একটা গ্রেস্কেল ইমেজকে রিপ্রেজেন্ট করতে 8টা বিট লাগে। অর্থাৎ আপনার ছবিটাতে যদি এমন হয় যে সাপোজ 40টা পিক্সেল আছে, সাপোজ 40টা পিক্সেলের একটা ছবি আছে আমার কাছে, ঠিক আছে? সো এই 40টা পিক্সেলের প্রত্যেকটা পিক্সেলে কি 8 বিটের ইনফরমেশন আছে। সো আমরা যেটা করি, ধরেন এটা একটা পিক্সেল ভ্যালু 1 2 3 4 5 6 7 8, এইটা আরেকটা পিক্সেল ভ্যালু 1 2 3 4 5 6 7, এইটা আরেকটা পিক্সেল ভ্যালু। সো আমরা যেটা করি, আমরা করি হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর এই 8 বিটের রিপ্রেজেন্টেশন গুলোর বিট গুলোকে আলাদা করে ফেলি। অর্থাৎ কি, ধরেন এরকম 1 নাম্বার বিটে বা 0 নাম্বার বিটে যারা আছে সবাইকে আলাদা করে ফেলি, এটাকে নিয়ে একটা ইনফরমেশন বানাই, ঠিক আছে? আবার 1 নাম্বার পিক্সেলের ভ্যালুতে যেই যে বিট গুলো আছে, 1 নাম্বার পিক্সেল বলছি সরি, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুতে 1 নাম্বার বিট পজিশনে যারা আছে, এটাতে 2 নাম্বার চলে আসলো, এই 1 নাম্বার বিট পজিশনে যারা আছে তাদেরকে নিয়ে একটা প্লেন চিন্তা করি। আবার 2 নাম্বার পিক্সেলে 2 নাম্বার বিট পজিশনে আছে যারা, তাদেরকে নিয়ে একটা বিটের কথা চিন্তা করি, বিট প্লেন চিন্তা করি। সো জিনিসটা তখন বেসিক্যালি এরকম আসে। আমরা যদি একটু দেখি, কাইন্ড অফ এরকম যে আমাদের 8টা বিট নিয়ে একটা ছবি হচ্ছে বা একটা পিক্সেল হচ্ছে, আমরা প্রত্যেকটা বিটের স্লাইস গুলোকে আলাদা আলাদা করে ফেলতেছি। অর্থাৎ বিট 0তে, আমি খুব ঠান্ডা মাথায় আরেকবার বলি, সবাই শুনেন, আমাদের ইমেজে যতগুলা পিক্সেল আছে প্রতিটা পিক্সেলের 8 বিট ইনফরমেশন আছে। 8 বিট ইনফরমেশন থেকে প্রত্যেকটা পিক্সেলের 0তম বিটে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে নিয়ে আমরা একটা প্লেনের মতো চিন্তা করি, সেগুলোকে নিয়ে একটা ইনফরমেশন বানাই। ধরেন সেগুলোকে আপনি একটা কলাম ভেক্টরে বা একটা রো ভেক্টরে রাখলেন, সেগুলোকে একটা রো ভেক্টরে রাখলেন। আবার প্রত্যেকটা পিক্সেলের 1 নাম্বার বিট পজিশনে যারা আছে, যে ভ্যালুগুলো আছে, সেগুলোকে আরেকটা রো ভেক্টরে রাখলেন। 2 নাম্বার বিট পজিশনে যারা আছে সেগুলোকে আরেকটা রো ভেক্টরে রাখলেন। এভাবে করে আপনি 8টা রো ভেক্টর ক্রিয়েট করেন। এই 8টা রো ভেক্টর আপনার জন্য কি 8টা বিট প্লেন, 8টা প্লেন বেসিক্যালি। সো আমরা এই কারণে বলি হচ্ছে বিট প্লেন স্লাইসিং। আপনি বিট ওয়াইজ এক একটা প্লেনকে আলাদা করে ফেলতেছেন, এক একটা বিটের সবগুলো ইনফরমেশনকে আলাদা করে ফেলতেছেন। সো এটা হচ্ছে আমাদের বিট প্লেন স্লাইসিং। এখন আমাকে কেউ এটা একটু বলতে পারেন যে এই বিট প্লেন স্লাইসিং এর কোন বিটটাতে বা কোন প্লেনটাতে সবচেয়ে বেশি পরিমাণ ইনফরমেশন থাকবে? এনিওয়ান? ম্যাম লাস্টের বিটে, হ্যাঁ লাস্টের বিটে। আইডি বলুন। 115 আইডি। 115 আর হচ্ছে সিআর ছিলেন 122, তাই না? আচ্ছা ঠিক আছে। সো আমরা একটু দেখি যে জিনিসটা কিভাবে আসছে। ধরেন আমাদের পিক্সেল ভ্যালু আছে কয়েকটা, 0 1 0 0 1 0 1 1 1 1 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 1 1। আচ্ছা সেম হয়ে গেল, এটা 1 1 4টা 1 দিই। আরেকটা ধরেন আছে 1 0 1 1 1 1 0 0। সো আপনি খেয়াল করে দেখেন এগুলার ভ্যালুকে আমি আলাদা করে ফেলতেছি। এইটুকু একটা অংশতে আছে, এইটুকু একটা অংশতে আছে, এইটুকু আরেকটা আলাদা অংশতে আছে। এভাবে করে আমরা প্রত্যেকটা প্লেনকে আলাদা করে ফেলছি। এখন দেখেন এটা কত, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বিট, মানে 1 নাম্বার ভ্যালু। এটা কত 2, এটা কত 4, এটা কত 8 16 32 128 256। সো আপনি খেয়াল করে দেখেন, আপনি এই বিটটাকে, এই প্লেনটাকে যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, আপনার ভ্যালু জাস্ট 1 কমবে। হয়তো কোনো পিক্সেলের ভ্যালু ছিল 256, 256 জায়গায় কি চলে আসবে 255 আসবে,
পিক্সেল ভ্যালু তো 256 হবে না, বেসিক্যালি 255 থেকে ধরেন 254 চলে আসে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, অ্যাকচুয়াল কেসে এরকম নাও হতে পারে বা এরকম হয়তো হবেও না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। কিন্তু এই প্রথম রোটা বাদ দিছেন, 1 করে ভ্যালু কমে গেল, দ্বিতীয় রোটা বাদ দিছেন, 2 ভ্যালু কমছে। সো সবচেয়ে বেশি ইনফরমেশন আসলে কার কাছে আছে? এমএসবি তে আছে। সো আপনি যদি, আমরা অনেক সময় এমন হতে পারে যে আমরা কি করতে চাচ্ছি, আমাদের স্টোরেজ খুব কম, আমরা ইমেজের একদম অল্প কিছু জিনিস, মানে মিনিমাম কিছু জিনিস স্টোর করে রাখলে আমাদের হচ্ছে, আমাদের ইমেজটাকে একদম হুবহু স্টোর করা লাগতেছে না। তখন আমরা বিটপ্লেন স্লাইসিং দিয়ে কি করি, জাস্ট এই লাস্টের এমএসবি এর কলামটাকে স্টোর করে রাখি, এই প্লেনটাকে জাস্ট স্টোর করি, মানে প্লেন 8 প্লেন 7 সরি 0 থেকে শুরু করলে এটা হচ্ছে প্লেন 0, এটা হচ্ছে প্লেন 7, আমরা প্লেন 7টাকে স্টোর করে রাখি, কারণ প্লেন 7এই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনফরমেশন স্টোর করা থাকে। সো সেক্ষেত্রে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি আমরা অনেক সুবিধা পাই। সো এটা হচ্ছে আমাদের বিটপ্লেন স্লাইসিং এর কাজ। বিটপ্লেন স্লাইসিং তো বাসায় নিজেরা দেখবেন। সো কোড কিভাবে করতে হয় এখানে অ্যালগরিদম দেওয়া আছে সুডো কোডের মতন, সো আপনারা এটা নিজেরা বাসায় চেষ্টা করবেন। সো এবার আসেন, আমাদের পড়া প্রায় শেষের দিকে। এখন আমরা যেটা দেখবো আপনাদের নেক্সট ক্লাসের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে হিস্টোগ্রাম বের করা। একটা ইমেজ থেকে কিভাবে হিস্টোগ্রাম বের করতে হয় এটা একটু নেক্সট ক্লাসে নিজেরা দেখে শিখে আসবেন। সো আমি জাস্ট যদি একটু আউটপুটটা দেখাই, হিস্টোগ্রাম কি বলেন তো, ক্লাসে কি পড়ানো হয়েছে? এনিওয়ান হিস্টোগ্রাম কি বলেন আমাকে? ম্যাম রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল গুলাকে একটা প্লট করব আর কি, আরজিবি ইমেজের প্রত্যেকটা ইমেজে। কাছাকাছি গেছেন। স্ট্যাটিস্টিক্স দেখাবে আর কি, যে হচ্ছে রেড কতটুকু আছে একটা ছবিতে, গ্রিন কতটুকু আছে, ব্লু। থ্যাংক ইউ, চেষ্টা করছেন দুইজনই, এবং 8GB চ্যানেলের মানে 8GB ছবির জন্য ঠিক কথাই বলছেন, ভুল কিছু বলেন নাই। বাট আমরা 8GB নিয়ে আসলে খুব একটা কাজ করব না, আমরা হচ্ছে গ্রে স্কেল নিয়ে কাজ করব। সো গ্রে স্কেল ইমেজের হিস্টোগ্রামের কথা যদি আমরা চিন্তা করি, আপনারা ছোটবেলায় পড়ে আসছেন কিন্তু যে ট্যালি মার্কস দিতেন, মনে আছে কিনা আমি জানি না, যে আপনারা কি করতেন, একটা গ্রুপে কতগুলো ডাটা আছে সেটার জন্য ট্যালি মার্কস দিয়ে দিয়ে হিসাব করতেন। সো বেসিক্যালি ইমেজের হিস্টোগ্রামও সেই একই জিনিস। একটা ইমেজে কোন পিক্সেল, কোন ভ্যালুর পিক্সেল কতগুলো আছে সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে হিস্টোগ্রামটা দেখার ট্রাই করি। এই হিস্টোগ্রামটা দেখে আপনার ইমেজের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা আপনি খুব ভালো মতন বুঝতে পারেন। যেমন দেখেন আমার এই ইমেজটা, যে ইমেজটার হিস্টোগ্রাম আমি বের করে আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেই ইমেজটার খেয়াল করেন, যদি আমরা দেখি যে আমাদের 0 থেকে সাপোজ 0 থেকে 20 পর্যন্ত পিক্সেল ভ্যালুগুলো অনেক বেশি আছে। আবার খেয়াল করে দেখেন, সাপোজ ধরেন 120 থেকে 200 একটু আগ পর্যন্ত দেখেন পিক্সেল ভ্যালু অনেক বেশি আছে। তার মানে আমার ছবিটা কিরকম আসবে, যে আমাদের ছবিটাতে কিছু হোয়াইটিশ টাইপের ভ্যালু অনেক বেশি আছে এবং ডার্ক ভ্যালুগুলো অনেক বেশি আছে। ইন বিটুইন গ্রেইশ এবং ব্ল্যাকের মাঝখানের পিক্সেল ভ্যালুগুলো খুব কম দেখতেই পাচ্ছি আমরা। সো আপনি একটা হিস্টোগ্রাম দেখে আসলে বুঝতে পারেন যে আপনার ইমেজের ডিস্ট্রিবিউশনটা কিরকম, পিক্সেলের ডিস্ট্রিবিউশনটা। সো আমাদের হিস্টোগ্রামটা অনেক বেশি পরিমাণে কাজে লাগবে, এবং এই হিস্টোগ্রামের কোড কিভাবে করতে হয় সেটা হচ্ছে কি আপনারা অনলাইনে খুবই ভালোভাবে অ্যাভেলেবল পাবেন এবং নিজেরা চেষ্টা করে সেটা শিখে আসবেন। কারণ এই হিস্টোগ্রাম জাস্ট আমি অনলাইন থেকে দেখে আসলাম তাইলে কিন্তু হবে না, কারণ হিস্টোগ্রামের লজিক বুঝতে হবে। এই হিস্টোগ্রামের উপরে আমরা অনেক ধরনের কোড করব, সো আমাদের এই লজিকগুলো বুঝতে হবে। এবং হচ্ছে হিস্টোগ্রামের জন্য IM2HIST নামে একটা ফাংশন আছে বিল্ট ইন, এই বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করব না। সবসময় মাথায় রাখবেন, আমরা আমাদের ম্যাটল্যাবে যখনই কোড করি না কেন বা ডিএপি ল্যাবে যেই কোডই করি না কেন, আমরা সবসময় চেষ্টা করব বিল্ট ইন ফাংশনগুলোকে অ্যাভয়েড করতে। কিছু কিছু ফাংশন আমরা ইউজ করতে পারবো, যেমন ধরেন 8GB টু গ্রে, যে আপনার 8GB ছবিটাকে ডিরেক্ট গ্রেতে কনভার্ট করে দিচ্ছে, সো আমরা 8GB টু গ্রে ইউজ করতে পারি। বা আপনি যদি চিন্তা করেন আমাদের আরো কিছু আছে, IM2 আছে, এই ধরনের ফাংশন গুলো আমরা ইউজ করতে পারবো, বাট নর্মালি আমরা বিল্ট ইন ফাংশন গুলো অ্যাভয়েড করবো। সো আপনি স্ক্র্যাচ থেকে কিভাবে একটা ইমেজ থেকে হিস্টোগ্রাম জেনারেট করতে পারেন সেটা শিখে আসবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি লাস্ট ক্লাসে ভেক্টরাইজেশনের একটা ব্যাপার বলেছিলাম, যে আমি লুপ না চালায় কিভাবে 1 লাইন বা 2 লাইনের মাধ্যমে কোনো একটা কোড করে ফেলতে পারি। সো এই হিস্টোগ্রামটা কিভাবে এই ভেক্টরাইজেশনের মাধ্যমে করা যায় সেটাও একটু নিজেরা চিন্তা করে আসবেন বাসা থেকে, বা নিজেরা কোড করে আসবেন যে আমরা কিভাবে ভেক্টরাইজেশন করতে পারি হিস্টোগ্রামের। সো এই গেল আমাদের হিস্টোগ্রামের কথাবার্তা। এবং লাস্টের যে একটা জিনিস, আমরা একটু নেইবারহুড, আপনারা ক্লাসে পড়া শুরু করেছেন, আপনারা বললেন অলরেডি, সো আমরা নেইবারহুডের কনসেপ্টটা আমাদের পরবর্তী ক্লাস থেকে কাজে লাগবে। আমি জাস্ট একটু স্টার্টিংটা করি আজকে। ধরেন আপনাদের কাছে একটা ছবি আছে, সেই ছবিটার মাঝখানের কোনো একটা পিক্সেল ভ্যালুগুলো এরকম আছে,
ধরেন আমি যদি আপনাকে বলি আপনি 4 নেইবার নিয়ে কাজ করবেন এবং 8 নেইবার নিয়ে কাজ করবেন। 4 নেইবার মানে কি, আমার আশেপাশে সরল রেখা বরাবর যারা আছে আমি তাদেরকে নিব, উপরে নিচে ডানে বামে। আর 8 নেইবার মানে কি, আমি উপরে নিচে ডানে বামে তো নিবই, আবার কি করব, ডায়াগোনাল বরাবর যারা আছে তাদেরকেও নিব। সো ধরেন এটা হচ্ছে আমার, এক মিনিট, হ্যাঁ, সো ধরেন এটা হচ্ছে আমার এক্স আর ওয়াই পিক্সেল, এক্স তম রো, ওয়াই তম হচ্ছে গিয়ে কলাম। সো আপনার এক্স শুরু হচ্ছে ধরেন এক্স ওয়াই, এটা ধরেন 0 0 তে আছে, ঠিক আছে, এখানটা এটাকে আমি সেন্টার ধরলাম। সো আমাকে বলেন তো যদি আমি 4 নেইবার নিই আমার নেইবার গুলো কি কি হবে? আচ্ছা, এই দিক গেলে হচ্ছে ধরেন এভাবে বলে দিচ্ছি আমি, এই দিক গেলে হচ্ছে এক্স সরি ওয়াই কমবে, উপরে গেলে ওয়াই কমবে, এদিকে ওয়াই বাড়বে, এবং এদিকে গেলে হচ্ছে এক্স বাড়বে, এদিকে গেলে হচ্ছে এক্স কমবে। নর্মাল কনসেপ্ট আর কি। সো আমরা 4 নেইবার নিলে কি কি ভ্যালু পাবো বলেন তো, কোন কোন পিক্সেল? আমার কথা কি শোনা যায়? 1,0 0,1 না, আপনি এক্স আর ওয়াই দিয়ে বলেন। ধরেন আমি 0 0 দিয়ে বাদ 0 0 বাদ দিয়ে দিলাম, এক্স আর ওয়াই দিয়ে x বলতে। plus 1 y, x plus 1 y এই সাইডে ডাউন সাইডে। আচ্ছা, x plus 1 y, দ্যাট মিন্স আমরা এই পিক্সেলটা নিচ্ছি। সো x plus 1 y, এরপর উপরে হচ্ছে উপরে x আর মাইনাস y, x, মাইনাস y। y x y দিয়ে বলেন, এভাবেই বলেন, যেভাবে প্রথমটা বলেছেন পরেরটা সেভাবে বলেন। পরেরটা পিক্সেলটা হচ্ছে x, আর y minus 1, আচ্ছা, y plus 1, y minus 1, হ্যাঁ, x, y minus 1, x, y plus 1। বাম পাশেটা নিলে কত পাবো? বাম পাশেরটা মাইনাস x minus 1 আর y। ভেরি গুড, যারা চেষ্টা করছেন সবাইকে থ্যাঙ্কস। x minus 1 y হবে। সো এটা হচ্ছে আমি 4 নেইবার নিয়ে যখন কাজ করব তখন পাবো। আমি যদি 8 নেইবার নেই তখন এটাকে কি পাবো, এগুলা কি পাবো বলেন? এইটা আরো এক্সট্রা অ্যাড হবে হচ্ছে x plus 1 y plus 1। হ্যাঁ, x plus 1 y plus 1, তারপর x plus 1 y plus 1, x y minus 1 x minus 1 y minus 1, তারপর x plus 1 y plus 1 কর্নার। x minus 1 হচ্ছে এটা, y minus 1 ও হচ্ছে এটা। সো আমি x minus 1 y minus 1 মানে হচ্ছে এটা। এবার আসেন এটা কি তাহলে, এইটা x minus x plus 1 y minus 1 x plus 1 y minus 1 গেল। এবার এটা কি, এটা হচ্ছে আমাদের x কমতেছে, তার মানে x minus 1 কিন্তু y বেড়েছে, সো y plus 1। হ্যাঁ, ভেরি গুড, x minus 1 y plus 1, এবং এটাতে কি হবে, x y দুটাই বাড়ছে, দ্যাটস x plus 1 y plus 1, এই যে এটাতে। সো এইভাবে করে আপনি আসলে যদি আমি আপনাকে বলি যে কোন একটা ফিল্টারিং অ্যাপ্লাই করেন বা অ্যাভারেজ করেন, তখন আপনি কি এই নেইবারহুডের কনসেপ্টটা কাজে লাগাবেন। সো এটা নিয়েও একটু কাজ কিভাবে করা যায় এটা একটু মাথায় রাখবেন। জাস্ট আমরা নেক্সট ক্লাস থেকে ফিল্টারিং শুরু করব, তখন আমরা এই জিনিসগুলো দেখবো যে কিভাবে আসলে করতে হয়। সো আজকের টপিক মোটামুটি এখানেই শেষ। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলবো, আরেকটা ব্যাপার আছে, আমাদের ছবি জুম করা এবং শ্রিঙ্ক করা, সোজা কথা জুম ইন করা এবং জুম আউট করা, সেটা কিভাবে করা যেতে পারে। আপনারা আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং পড়েছেন ক্লাসে? আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং আমি বুঝি নাই, জি নাকি না? জি জি জি। আচ্ছা, আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং পড়েছেন। আচ্ছা, তাহলে আপনারা বাসায় একটু চিন্তা করবেন আপ স্যাম্পলিং দিয়ে কিভাবে আমরা জুম ইন করতে পারি, অর্থাৎ ছবিটাকে বড় করতে পারি। আমি জাস্ট একটু বলে দিই, ধরেন আপনার কাছে একটা ছবি আছে 4x4 রো, ঠিক আছে, সরি 2x2 রো এন্ড 2x2 কলাম, 4x4 না, 2x2 রো এবং 2x2 কলাম, মানে সোজা কথা 2x2 ডাইমেনশনাল, দুইটা রো দুইটা কলামের। সো এখন আমি আপনাকে বলছি জুম করে এটা ডাবল করেন আপনি। সো তখন আপনি কি করবেন, 4x4 করবেন, 4টা রো 4টা কলাম। সো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি এই বাকি দুইটা রো এবং বাকি দুইটা কলামের ভ্যালুগুলো কোত্থেকে নিয়ে আসবো। সো সেটার জন্য আমরা আপ স্যাম্পলিং ইউজ করি। আমরা কি করি, এই দুইটা রো এর কোন একটা অ্যাভারেজ নিয়ে মাঝখানের গুলোতে বসায় দিই। আবার কি করি, আরো দুইটা রো এর অ্যাভারেজ নিয়ে মাঝখানে একটা বসায় দিই।
রো এবং কলামের এভারেজ নিয়ে এভাবে বসাইতে থাকি। সো চিন্তা করে দেখবেন আমরা জুমিং কিভাবে করি, শ্রিঙ্কিং কিভাবে করি। সো বেসিক্যালি আজকে আপনাদের ল্যাবে অনেকগুলো সেলফ স্টাডি থাকবে। এই জুমিং শ্রিঙ্কিং দেখবেন, হিস্টোগ্রাম কিভাবে করে সেটা দেখবেন, বিটপ্লেন স্লাইসিং এর কোড দেখবেন, এবং লিনিয়ার ট্রান্সফরমেশনের যে কোডগুলো আমি দেখাই নাই, যেমন ইনভার্স লগ, তারপর হচ্ছে nth রুট, এগুলো একটু দেখে আসবেন। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের আজকের ল্যাবের লেকচার। আপনাদের একটু পরে আমরা অনলাইন স্টার্ট করব। অনলাইন হচ্ছে আপনারা